হ্যালো ভিউয়ার্স, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে হ্যালো ভিউয়ার্স গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। লেবু পর্ব 2। গাড়ি থামলো রহমান ভিলার সামনে। আজ দিনব্যাপী প্রচুর কাজ, সবার কাজ শেষে ফেরার পথে এখানে এলেও হতো, তবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য শক্তি ফুরিয়ে গেছে সবার ভেতর থেকে। গাড়ি থামিয়ে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো সাবা। এই বাড়িতেই তার বেড়ে ওঠা, তার জীবনের হাজারো আনন্দের স্মৃতি নিজের মাঝে আঁকড়ে ধরে আছে এই বাড়ি। এ বাড়ির প্রত্যেকটা কোণাই একান্ত আপন তার কাছে, তবুও বাড়ির ভেতরে সে পা রাখে না। সেই সাহস অবশিষ্ট নেই তার মাঝে। ফাহমিদা বেগম বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিলেন। হঠাৎ বাড়ির সামনে মেয়েকে দেখে চমকে উঠলেন তিনি। পানির পাইপ হাত থেকে নামিয়ে রেখে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে এলেন সাবার দিকে। মায়ের ঠোঁটের হাসি বিগলিত করতে ব্যর্থ হলো সাবাকে। তার মুখভঙ্গি একরাশ গাম্ভীর্যে ভরা। ফাহমিদা বেগম হাসি হাসি মুখে বললেন, সাবা তুই? সাবা ভ্রু কুঁচকে বলল, কেন, আসতে মানা আছে? ফাহমিদা বেগম অবাক গলায় বললেন, ও মা, সে কথা কখন বললাম? আয়, ভেতরে আয়। সাবা থমথমে গলায় বলল, ভেতরে যেতে পারবো না, বাগানে বসছি, তোমরা এসো। আর চা বানিয়ে আনো মা, বেশি করে তেজপাতা আর এলাচ দিয়ে। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বাড়ির ভেতরে পা রাখলেন ফাহমিদা বেগম। বিয়ে করে চলে যাওয়ার পর থেকে মেয়েটা এ বাড়ির ভেতরে পা রাখে না। এ জীবনে আদৌ কি কোনো দিন নিজের বাড়িতে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সাবা? পরম করুণাময় সেই শক্তি দেবেন তার মাঝে। এ বাড়ির বাগানে অসম্ভব সুন্দর একটা বসার জায়গা আছে। মুখোমুখি দুটো বেতের ছোপা, মাঝখানে কাচের টেবিল, সোফার আশেপাশে টবে টবে অসংখ্য রঙিন ফুলের গাছ। সোফায় গা এলিয়ে দিল, ক্লান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল সাবা। হাজারো ঝাঁকে মোড় দিতে দিতে জীবনটাই যেন হাঁপিয়ে উঠেছে তার। আজ থেকে 6 মাস আগে যে বাঁকে মোড় নিল জীবন, সেই ছিল বড়ই অনাকাঙ্ক্ষিত। চিরকালই ঝলমলে একটা মেয়ে সাবা। হাস্যোজ্জ্বল স্নিগ্ধতার সবটা চারপাশের সকলকে মুগ্ধ করে তোলার ক্ষমতা আছে এই মেয়ের। স্কুল কলেজে তাই হয়ে উঠেছিল সকলের প্রিয়। স্কুলে কোনো একটা অনুষ্ঠান হলেই সেখানে থাকবে সবার অংশগ্রহণ। স্টেজ সাজানো থেকে শুরু করে অনুষ্ঠান সূচি তৈরি করা, সব কিছুতেই শিক্ষকরা ছিল তার ওপরে নির্ভরশীল। সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তো কথাই নেই। সেই ছোট্টবেলা থেকে স্কুলের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শাড়ি পরে সাবা উঠে যাবে গান গাইতে। এসএসসি পরীক্ষার পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যখন গাইল, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, তার মোহনীয় কণ্ঠে নিয়মিত গান না শুনতে পারার অপেক্ষা আক্ষেপে তখন ভিজে উঠল শিক্ষকদের চোখ। অমায়িক ব্যবহার আর মিশতে পারার দক্ষতার সাবা সেখানেই যায়, সেখানেই বন্ধু জুটিয়ে নেয়। স্কুল কলেজ ভার্সিটি সবখানেই তাই ছিল তার বিশাল বন্ধুদের দল। দলভুক্ত বন্ধুদের সাথে থাকার একটা সুবিধা হলো সকলের মাঝে কথা বলার সুযোগ পাওয়া যায় না, সকলকে সমান গুরুত্ব দেওয়া যায় না। তবে সাবা চিরকালই খেয়াল রেখেছে যেন তার দলের প্রত্যেকটি বন্ধু সমান গুরুত্ব পায়, সকলেই যেন নিজের মনের কথা বলার সুযোগ পায়, তবেই না হবে প্রকৃত বন্ধুত্ব। আজকের কঠোর শুষ্ক বাতাসে দেখে
সাবাকে দেখে বোঝার উপায় নেই, এই মেয়ের মাঝে একসময়ে প্রাণ চাঞ্চল্য খেলে বেড়াতো। জীবনটা নির্মতম বাঁকে মোড় নেওয়ার পর থেকেই বদলে গেল সবটা, বদলে গেল। সাবা নিজেও গুটিয়ে নিল নিজেকে সব কিছু থেকে। বন্ধু, আড্ডা, গান, কোনো কিছুতেই আজকাল ধৈর্য নেই তার। বুকের মাঝে অপূরণীয় এক শূন্যতা তার। এই শূন্যতা ভরাট হবে না কোনোদিন। সাবাও কোনোদিন হতে পারবে না আগের মতো। মাস ছয়েক আগে একরাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে বাড়ি ফিরেছে সাবা। মানসিক যন্ত্রণায় এমনিতেই সে বিধ্বস্ত, তার উপর এই বাড়িটায় পা রাখলেই দম বন্ধ লাগে তার। মনে হয় যেন বাড়ির সবগুলো ইট বেরিয়ে এসে গলা টিপে ধরছে তার। হঠাৎ সাবার বাবা আমির রহমান এসে বললেন, আমাদের একটু বের হতে হবে মা। সাবা ক্লান্ত গলায় বলল, কোথাও যেতে পারবো না, অলরেডি অনেক টায়ার্ড আমি। আমির সাহেব সতর্ক কণ্ঠে বললেন, বিষয়টা জরুরি মা, এমনি এমনি তো আর বলছি না। আমির সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন ফাহমিদা বেগম। তার হাতে একটা শাড়ির বক্স। বক্স থেকে একটা লাল জামদানি বের করতে করতে বললেন, ফ্রেশ হয়ে আয় সাবা, পরলে শাওয়ার নিয়ে নে, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। সাবা হতবিহ্বল কণ্ঠে বলল, কি আশ্চর্য, শাড়ি পরতে হবে কেন? ফাহমিদা বেগম তড়িঘড়ি করে বললেন, এত কথা বলার সময় নেই, চট করে শাওয়ার নিয়ে আয়। সাবা কিছু বুঝে ওঠার আগেই ফাহমিদা বেগম ঠেলে ঠুলে তাকে বাথরুমে পাঠিয়ে দিলেন। হঠাৎ সাবার বাইরে যেতে বলা, মায়ের শাড়ি পরতে বলার অর্থ উদ্ধার করার আগেই শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে। মা সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলেন, চুলগুলো শুকিয়ে আঁচড়ে দিলেন, হালকা সাজিয়েও দিলেন। সাবার তীক্ষ্ণ বুদ্ধি মত্তা সম্পূর্ণ মস্তিষ্ক হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। সাবা ভীত গলায় মাকে বলল, মা, আমাকে কি ছেলে দেখতে নিয়ে যাচ্ছ? যদি সেই চিন্তা থাকে তাহলে আগেই বলে রাখি আমি বিয়ে করব না। তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে আমির সাহেব এবং ফাহমিদা বেগম তাকে নিয়ে উঠলেন গাড়িতে। সাবার বিস্ময় সকল সীমা ছাড়িয়ে গেল যখন সে দেখল গাড়ি এসে থেমেছে একটা হসপিটালের সামনে। সাধারণত কোনো হসপিটাল নয়, ক্যান্সার হসপিটাল। আরেক দফা বিস্ময়ে খাবি খেল যখন জানতে পারল এই হসপিটালে বসে মৃত্যুর দিন গুনছে তার বাবার বন্ধু শাহজাহান আলম। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছেলের বিয়ে দেওয়া। তার ছেলের সঙ্গে বিয়ে দিতেই এখানে আনা হয়েছে সাবাকে। কোনো মানে হয় বাবার যে বন্ধুটিকে সাবা জীবনে কোনোদিন দেখেনি, দীর্ঘদিন যে বন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তার বাবার তার শেষ ইচ্ছা পূরণের জন্য এতটা ব্যস্ত হতে হবে কেন? সেই হসপিটালে প্রথম দেখেছিল সাবা সাবকাতকে। 6 ফুট লম্বা, কালো শার্ট পরিহিত সুদর্শন এক পুরুষ। তাকে একবার দেখলে যে কোনো মেয়ে ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখবে। তার কণ্ঠ একবার শুনলে নানান অজুহাতে আরেকবার শুনতে চাইবে। সাবা স্বাভাবিক থাকলে প্রথম দেখাতেই তার ভালো লেগে যেত সাবকাতকে। আগে থেকেই বয়ে বেড়ানো মানসিক ঝড় আর এই আকম্বিক বিয়ের ধাক্কায় একেবারেই অস্বাভাবিক হয়ে পড়েছিল সাবা। বিয়ের জন্য সাবকাতও প্রস্তুত ছিল না বোধ হয়। হসপিটালে তার চোখে মুখে স্থায়ী হয়ে লেগেছিল বিরক্তি। সাবকাতের বিরক্তি কিংবা সাবার অস্বাভাবিকতা কোনো কিছুর পরোয়া করল না দুটো পরিবার। ওই হসপিটালেই হয়ে গেল তাদের বিয়ে। চিন্তিত মুখে সবার মুখোমুখি বসে আছে তার বাবা মা। চিন্তার সঙ্গে খানিক অসহায়ত্ব ধরা দিচ্ছে তাদের চোখে। কে বলবে মেয়েটাকে? এক সময়ে একা একা সিঁড়ি বেয়ে উঠতে ভয় পেত, রিকশায় উঠলে ভয় পেত, অন্ধকারে ভয় পেত, অথচ এই মেয়েটাকে আজ
তার বাবা মা ভয় পেয়ে চলছে প্রতিনিয়ত। সাবা এমন ছিল না, বদলে যাওয়ার পর থেকেই গাম্ভীর্যতার কঠোরতা যেন তার নিত্যদিনের বন্ধু। আমির সাহেব পরিবেশ হালকা করার জন্য বললেন, আজ অফিসে যাসনি? সাবা ভ্রু কুঁচকে বলল, অফিসে না গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ আমার নেই বাবা, একটু পরেই যাব। ফাহমিদা বেগম আহত গলায় বললেন, একটু কম ঝাঁজ নিয়ে কথা বলা যায় না? সাবা নির্বিকার ভঙ্গিতে বলল, না যায় না। চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে সাবা, তার মায়ের মতো। চা এই পৃথিবীতে সম্ভবত কেউ বানাতে পারে না, শুধুমাত্র এই চায়ের লোভেই প্রতিদিন ছুটে আসতে হয় এই বাড়িতে। কিন্তু সে যে সম্ভব নয়, এ বাড়ির মুখোমুখি হওয়াও সম্ভব যন্ত্রণাদায়ক তার পক্ষে। যে যন্ত্রণা এই মুহূর্তে অনুভূত হচ্ছে। লম্বা শ্বাস নিয়ে মনে মনে কথা গোছালো সাবা, আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে তার বাবা মাকে। সাবা গম্ভীর গলায় বলল, বাবা শোনো, অনেক হয়েছে, আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আমির সাহেব চমকে উঠে বললেন, মানে? সাবা কঠিন গলায় বলল, আমার ডিভোর্সের ব্যবস্থা কবে করছো তুমি? আতকে উঠে মুখ চাওয়াচাওয়ি করলেন আমির সাহেব এবং ফাহমিদা বেগম। মেয়ের সংসার জীবন যে খুব একটা ভালো যাচ্ছে না, এটা তাদের অজানা নয়। তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাবাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখতে। পরম করুণাময়ের ইচ্ছে ছাড়া বিয়ে হয় না। একবার বিয়ে হয়ে গেলে হাজার কষ্ট সহ্য করে হলেও মানিয়ে নেওয়া শিখতে হয়। কথায় কথায় বিয়ে ভেঙে ফেলার চিন্তা করতে হবে কেন? ফাহমিদা বেগম অবাক গলায় বললেন, ডিভোর্স? এসব কি ধরনের কথা সাবা? সাবা বিরক্ত গলায় বলল, খুবই বাস্তব ভিত্তিক কথা। তোমরা কি আশা করছো এই লোকের সাথে আমি আজীবন থাকব? অসম্ভব। আরেকবার চায়ে চুমুক দিয়ে নিজেকে শান্ত করলো সাবা। সাবকাতের মুখটা কল্পনায় ভেসে এলেও গা জ্বলে ওঠে তার। এই অসহ্যকর মানুষটার সাথেই তার বিয়ে হতে হলো। সাবা কঠিন ভঙ্গিতে বলল, তোমার বন্ধু মারা যাচ্ছিল, মরার আগে তার ছেলের বিয়ে দেখার শখ হয়েছে, এই জন্যই তো জোর করে বিয়েটা দিয়েছিলে আমাকে। লোকটা তো বিয়ে দেখে মরেই গেল, এখন আমাকে এই বিয়ে থেকে মুক্তি দাও। আমির সাহেব যথাসম্ভব নরম গলায় বললেন, বিয়ে কোনো ছেলে খেলা না মা। এই ইচ্ছা হলো, একটা মানুষকে বিয়ে করলাম, এই ইচ্ছা হলো বিয়েটা ভেঙে ফেললাম। সাবার রাগটা আর বাদ মানল না, রাগে জ্বলে ওঠে সে বলল, আমাকে তো বিয়ে করার সময় কোনো কালেই হয়নি বাবা, জোর করে বিয়ে দিয়েছো তোমরা আমাকে। বিয়ের আগে আমার কথা শোনাও প্রয়োজন মনে করনি। ফাহমিদা বেগম বেশ টের পেলেন আবহাওয়া সুবিধাজনক নয়। মেয়ের রাগ সম্বন্ধে বেশ ধারণা আছে তার, তাই তাকে শান্ত করার উদ্দেশ্যে বললেন, আচ্ছা থাম বাবা, সাবকাত করছেটা কি? সাবা আবেগের সুরে বলল, জিজ্ঞেস করো কি করেনি? তেজপাতা বানিয়ে ছেড়েছে আমার জীবনটাকে। তাকে কে অধিকার দিয়েছে প্রতিনিয়ত আমাকে কন্ট্রোল করার? আমাকে টিভিতে দেখায়, এটা নাকি ও তার পছন্দ না। আমি রাত বেড়াতে রিপোর্ট করতে গেলে এক গাদা বডিগার্ডকে সঙ্গে পাঠিয়ে দেয়। ফাহমিদা বেগম সরল গলায় বললেন, এটা তো ভালোই, রাতে একা একা বাইরে যাওয়ার থেকে বডিগার্ড নিয়ে যাওয়াটাই তো নিরাপদ। সেদিন পার্টিতে গিয়েছি শাড়ি পরে, আমার শাড়ি পরাও তার পছন্দ নয়, এই জন্যে আমাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসেছে। সাবকাতের পছন্দ না হলে শাড়ি পরবি না, এতে সমস্যা কি হলো? সাবা দাঁতে দাঁত চেপে বলল, প্রথমত কারো পছন্দ অপছন্দে আমি নিজের
ড্রেসিং স্টাইল বদলাবো না। আর দ্বিতীয়ত সমস্যা এর থেকেও গুরুতর। মানে? সাবা ব্যথাতুর কণ্ঠে বলল, আজ সকালে জানতে পেরেছি আমার ফোন নাকি ট্র্যাক করা। কখন আর কার সঙ্গে কথা বলছি সব সে শুনতে পারে। সাবকাতকে নিয়ে মেয়ের একের পর এক অভিযোগে তেমন একটা উদ্বিগ্ন না হলেও এবার চমকে উঠলেন আমির সাহেব। ফোন ট্র্যাক করা একটু বেশি বাড়াবাড়ি নয় কি? সাবকাত যখন ছোট তখন তার বাবার সঙ্গে বন্ধুত্বটা ছিল তুঙ্গে। এই ছেলেটাকে খুব কাছ থেকে দেখেছিলেন আমির সাহেব। তখন তার বয়স কত হবে? বড়জোর 6-7। ওইটুকু বয়সেই ছেলের যেমন রাগ তেমনই জেদ। একবার জেদ ধরলে তা পূরণ না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। একবার আমির সাহেব স্ত্রীকে দিয়ে দাওয়াতে গেছেন শাহজাহান সাহেবের বাড়িতে। শাহজাহান সাহেব তখন বাড়ি ফেরেননি। তার স্ত্রী আতিয়া আলম তাদের আপ্যায়নে ব্যস্ত। কলিং বেল বেজে উঠতেই একজন স্টাফ দরজা খুলে দিল। ছোট্ট সাবকাত দরজার কাছে গিয়ে দেখল বাবার হাতে অফিসের ব্যাগ ছাড়া কিছুই নেই। অথচ সে সকালবেলা বলে দিয়েছিল তার জন্য ক্রিকেট ব্যাট নিয়ে আসতে। ব্যাট না পেয়ে রাগের বশে হাতের কাছে সাবকাত যা পায় তাই ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। বসার ঘরের দামি শোপিস থেকে শুরু করে ডাইনিং টেবিলের কাচের গ্লাসপ্লেট কোনো কিছুই রেহাই পায়নি তার রাগের তীব্রতা থেকে। ভাগ্যিস এর কিছুদিন পরেই আমির সাহেবের বদলি হয়ে যায় চিটাগংয়ে। সাবার জন্ম হয় সেখানে। দূরত্বে কারণে ফাটল ধরে দুই বন্ধুর সম্পর্কে। নিয়মিত যোগাযোগ রক্ষাও হয় না। দেখা হওয়া তো দুঃসাধ্য ব্যাপার। সে কারণেই বাবা কখনো দেখেনি সাবকাত। আগে থেকেই তার অনিয়ন্ত্রণযোগ্য আচরণের কথা জানলে জোর করেও বিয়েটা দেওয়া যেত না। অবসর নিয়ে আমির সাহেব আবার ঢাকাতেই ফিরে এসেছেন। তবুও যোগাযোগটা আবার আগের মতো হয়নি। শাহজাহান সাহেবের সঙ্গে পুরনো বন্ধুত্বকে তার মনে পড়ল মৃত্যুশয্যায়। মৃত্যু পথযাত্রী বন্ধুর শেষ ইচ্ছা পূরণ ছাড়াও এমন তড়িঘড়ি করে সাবাকে বিয়ে দেওয়ার পেছনে আরও একটা কারণ আছে। কারণটা তার মানসিক বিধ্বস্ততা। গত 1 বছরে ভয়ানকভাবে বদলে গেছে মেয়েটা। মুখের হাসি উড়ে গেছে, অন্তরের শান্তি মিটে গেছে। এই বাড়িতে থেকে প্রতিনিয়ত বিচিত্র যন্ত্রণায় ভুগত সে। আমির সাহেব এবং ফাহমিদা বেগম ভেবেছিলেন বিয়েটা হয়ে গেলে মেয়ে তাদের সব যন্ত্রণা ভুলে থাকবে, সংসার নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কাজের কাজ কিছুই হয়নি, বরং আরও অস্থির হয়ে পড়েছে সাবা। সাবা আক্ষেপের সুরে বলল, আমার প্রাইভেসি বলে কিছু নেই বাবা। যতই স্বামী হোক আমি মানতে পড়তে যদি মা তোমার ট্র্যাক করার চেষ্টা করতো। আমির সাহেব মাথা নেড়ে বললেন, না না, এটা একদমই ঠিক করেনি সাবকাত। সাবা অধৈর্য কণ্ঠে বলল, আমি আর সহ্য করতে পারছি না বাবা। অনেক তো চেষ্টা করলাম। আমার কোনো কাজে কখনো বাধা দাওনি তোমরা আমাকে। এই লোকটার এক একটা বাধা তার আরও বেশি অসহ্য লাগে। সব থেকে অসহ্য লাগে তার ব্যবহার। সে এমন একটা ভাব করে যেন আমাকে বিয়ে করে দয়া করেছে, অথচ দয়া তো করেছি আমি। ফাহমিদা বেগম ভ্রু কুঁচকে বললেন, এসব কি কথা সাবা? কয়েক মুহূর্ত চুপ করে থেকে আমির সাহেব নরম স্বরে বললেন, মারে সবই তো বুঝলাম। বিয়েটা যদি ভেঙেই দেই, কোথায় থাকবি তুই? এই বাড়িটা তো বেশ হয়ে গেছে তোর কাছে। এতদিন পর আমাদের সাথে দেখা করতে এসেও বাড়ির ভেতরে ঢুকছিস না। কোথায় যাবি তাহলে? সাবা
সোজা সাপটা জানিয়ে দিল, একা থাকবো সেই সামর্থ্য আমার আছে। এই শহরে একা একটা মেয়ের সঙ্গে কতটা বিপজ্জনক তোকে নিশ্চয় বুঝিয়ে দিতে হবে না। সাবা চুপ করে রইল। উফ, এই পৃথিবীতে কেন যে নারী পুরুষকে আলাদা চোখে দেখা হয়? মেয়েরা তো মানুষই, ভিন্ন কোনো প্রজাতি নয়। তবুও কেন প্রতিটা পদক্ষেপে তাদের জন্য অপেক্ষা করে আছে একের পর এক বাধা? ফাহমিদা বেগম হালকা গলায় বললেন, তাছাড়া সাবকাতের ব্যাপারগুলো গায়ে না মাখলেই তো নয়। তুই তোর মতো চলবি, সাবকাত তার মতো চলবে। ছোট্ট ছোট্ট বিষয় এত বিচলিত হওয়ার প্রয়োজন তো দেখি না। সাবা শুকনো গলায় বলল, তার মানে তোমরা ডিভোর্সের ব্যবস্থা করবে না? বাবা মা কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো সাবা। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল বাড়ির বাইরে। প্রচণ্ড অসহায় লাগছে তার, বুকটা ভারী হয়ে উঠেছে। আগের সাবা কষ্ট পেলেই বালিশে মুখ গুজে কিংবা বাথরুমে লুকিয়ে লুকিয়ে অশ্রু ঝরাতো। এখন তো সে উপায়ও নেই, সে যে কাঁদতে ভুলে গেছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সাবকাতের চোখ দুটো আটকে গেল সোফার উপরে। দুপা তুলে বসে থাকা সাবার দিকে, মেঝের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে ফোনে কথা বলছে সাবা। চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পারল না সাবকাত। এই মেয়েটাকে এক এক সময়ে এক এক রকম সুন্দর লাগে। শাড়িতে মারাত্মক সুন্দর, শুটে অন্যরকম সুন্দর, আবার এখন হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে লাগছে স্নিগ্ধ সুন্দর। সাবকাত বেশ বুঝতে পারছে বদরাগে এই মেয়েটার প্রতি একটু একটু করে দুর্বল হতে শুরু করেছে সে। অন্তপলব্ধির সঙ্গে সঙ্গে মাথা ঝেড়ে ওর দিকে চোখ সরালো। দেশের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাবকাত আলম, একের পর এক অর্থের পাহাড় গড়ে তোলা যার নেশা, এমন একটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা নামক তুচ্ছ জিনিস কি করে জায়গা দখল করে নিচ্ছে? এ তো কিছুতেই হতে দেওয়া যায় না। নিচে নেমে আসতেই সাবার কথাগুলো স্পষ্ট কানে ভেসে এলো। সাবা তীক্ষ্ণ হাসি হেসে বলল, ঠিক আছে অরুণ, আমি একটু পরেই রওনা দিচ্ছি। গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল সাবকাতের। এই মেয়ের সাহস কি করে হয় তার উপস্থিতি টের পেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলার? হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সাবকাত। মেয়েটার প্রতি নিজের দুর্বলতাটাকে সে প্রশ্রয় না দিলেও এই সত্যি অস্বীকার করে না যে সাবা তার বিয়ে শব্দটা থেকে প্রাপ্ত অধিকারের বলেই হোক কিংবা মনের জোর জড়িতেই হোক, বিয়ের প্রথম দিন থেকে সাবাকে নিজের একান্ত অমানত মনে করে সাবকাত। দীপ্ত পায়ে হেঁটে সাবকাত দাঁড়ালো সাবার সামনে। ফোন রাখতেই নিজের সামনে তার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সাবা। আরেক দফা প্রবল স্রোত এসে এলোমেলো করে দিয়ে গেল সাবকাতের ভেতরটা। এতক্ষণ খেয়াল করেনি কপালে অতি শুকনো একটা কালো টিপ পড়েছে সাবা। এই টিপে তার স্নিগ্ধ সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছে। সুপ্ত এক ইচ্ছে জেগে উঠল সাবকাতের মনে। ইচ্ছে হলো ঠিক সেদিনের মতো মেয়েটাকে সোফার সঙ্গে চেপে ধরে তার চুলে মুখ ডোবাতে। নিজের চিন্তা ভাবনার নিজেই অবাক হয়ে উঠেছে সাবকাত। এতটা বেপরোয়া হয়ে উঠেছে তার চিন্তাগুলো। এমন তো না এই জীবনে কখনো সুন্দরী মেয়ে দেখেনি সে। সিনেব্লাস্ট মিডিয়ায় কর্ণধার হওয়ার সুবাদে সুন্দরী নায়িকারা মাছির মতো ঘুরঘুর করে তার আশেপাশে, সুযোগ দেওয়ার চেষ্টা করে। সাবকাতই বরং সুযোগ এড়িয়ে যায়। মেয়ে মানুষকে জীবনে জড়ানো তার কাছে সবচেয়ে অপচয় ছাড়া আর কিছুই নয়। কোনো লাভ তো এদের দিয়ে হলোই না, বরং অযথা বিরক্ত করে জীবনটাকেই বিষ এসে ফেলবে এরা। এ যেমন
এই মেয়েটা করছে তার সঙ্গে? সাবা ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সাবকাতের দিকে। সাবকাত থতমতে গলায় বলল, তোমার দুঃসাহস দেখি দিন দিন বেড়েই চলেছে। সাবা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, মানে কি? সাবকাত দাঁতে দাঁত চেপে বলল, আমার চোখের সামনে দাঁড়িয়ে আরেকটা ছেলের সাথে কথা বলছো, আবার আমাকেই মানে জিজ্ঞেস করছো? সাবা অবাক হয়ে বলল, আমি আবার কোন ছেলের সাথে কথা বললাম? সাবকাত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি কি আসলেই এতটা ইনোসেন্ট, নাকি ইনোসেন্ট হওয়ার ভাব ধরে বলো তো? সাবকাতের এমন গায়ে বিরক্তির আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। চুপ করে রইল সাবা, তার মস্তিষ্ক ব্যস্ত অন্য গবেষণায়। কেন সাবকাতের মনে হলো যে অন্য ছেলের সাথে কথা বলছে? পর মুহূর্তেই উত্তরটা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সাবার সমস্ত শরীরে খেলে গেল রাগের প্রবল তরঙ্গ। লম্বা শ্বাস নিয়ে রাগটা নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে সাবা বলল, অরুণ একটা মেয়ে, ওর পুরো নাম অরুন্ধতী। সাবকাত ভ্রুকুচকে বলল, এটা আবার কেমন নাম? সাবা কঠিন গলায় বলল, সরি, ওর জন্মের সময় আমার হুঁশ জ্ঞান থাকলে ওর বাবা মাকে আমার কাছে পাঠাতাম নাম সিলেক্ট করে দেওয়ার জন্য। মনে মনে ভালোই বিরক্ত হলো সাবকাত। এদেশের সব থেকে বড় ই-লার্নিং প্ল্যাটফর্ম পড়াশোনা.com এর কর্ণধার সে। দীর্ঘ সময় নিয়ে নিজের হাতে এই ব্যবসাটা তৈরি করেছে। তারই ফলস্বরূপ আজ ক্লাস 1 থেকে একেবারে বিসিএস পরীক্ষার্থী পর্যন্ত তার অ্যাপে পড়াশোনা করে ভালো ফলাফল করছে। শিক্ষার্থীদের পড়াশোনা.com-কে পড়াশোনার সঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণ হলো এতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না। দিনব্যাপী লাইভ ক্লাস থাকায় নিজের সময় মতো যে কোনো লাইভে অংশ নিয়ে ক্লাস করা যায়। এছাড়াও পড়াশোনা.com-এর 24 ঘন্টা সেবা চালুর পর থেকে রাত 3টার সময় কোনো শিক্ষার্থী পড়তে বসে আটকে গেলেও ফোন করে শিক্ষকের সহায়তা নিতে পারে। গত 2 বছর যাবৎ পড়াশোনা.com সাফল্যের চূড়ায় অবস্থান করছে। সাফল্যকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সম্প্রতি সাবকাত অ্যাপে চালু করেছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এখন মনে হচ্ছে নতুন বাবা মায়েরদের জন্য বাচ্চার নাম রাখা সংক্রান্ত একটা কোর্স যুক্ত করতে হবে। মেয়েদের নাম কেন ছেলেদের মতো হবে? হোক গিয়ে, সেটা ডাকলাম। সাবার চোখ দুটো আবারও ফিরে গেছে তার ফোনের দিকে। সাবকাত হঠাৎ কি যেন মনে করে বলল, তুমি আজ অফিসে যাবে না? সাবকাতের এমন প্রশ্নে চমকে না উঠে পারল না সাবা। তাকে সাধারণত সাধারণ সব প্রশ্ন করে না সাবকাত, আজ করছে কি মনে করে? সাবা থমথমে ভঙ্গিতে বলল, তাতে আপনার কি? সাবকাত ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। না, যাব না। আমি অরুণের বাসায় যাব। সাবকাত আদেশের সুরে বলল, গাড়িতে ওঠো। সাবা অবাক হয়ে বলল, আপনার গাড়িতে? তোমার নিজের গাড়িতে নিশ্চয়ই উঠতে বলবো না। সাবা সোজাসাপটা জানিয়ে দিল, আমি আপনার সাথে কোথাও যাব না। সাবকাত অগ্নিকণ্ঠে বলল, তাহলে এ বাড়ির বাইরে বেরো হতে হবে না। সাবা ধৈর্যহারা কণ্ঠে বলল, উফ, আপনার সমস্যা কি বলুন তো? আমাকে হাতের পুতুল বানিয়ে কি মজা পান আপনি? সাবা আরও কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল বসার ঘরে শাশুড়ির আগমনে। তার এবং সাবকাতের মধ্যকার তিক্ততা এ বাড়ির কারোর অজানা নয়। তবুও মানুষের সামনে তো আর তিক্ততা ছড়ানোর কোনো মানে হয় না। চুপ করে গেল সাবা। আতিয়া আলম অবাক গলায় বললেন, কিরে, বের হোসনি এখনো তোরা? সাবকাত শান্ত গলায় বলল, এই তো যাচ্ছি মা। ওঠো সাবা। সাবার কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো। বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সাবকাতের
প্রিয় বিএমডাব্লিউ গাড়ির কাছে গিয়েই গাড়িতে উঠল না সাবকাত। সবার দিকে ঘুরে তাকিয়ে বলল, তোমার গাড়ির চাবিটা দাও। সাবা বিভ্রান্ত গলায় বলল, কেন? সাবকাত ধমকের সুরে বলল, এই মেয়ে জীবনে একবারও কি প্রশ্ন না করে কথা শোনা যায় না? কথার পিঠে আর কোনো কথাই বলল না সাবা। হ্যান্ডব্যাগ থেকে গাড়ির চাবিটা বের করে দিল সাবকাতের হাতে। সাবকাত উঁচু করে ডাকলো, খালেক। তৎক্ষণাৎ বাগানের অপর প্রান্তে থেকে ছুটে এলো সাবকাতের বডিগার্ড খালেক। সুদূর রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে সে। সর্বক্ষণ তার কাঁধে ঝুলন্ত অবস্থায়, সাথে সাবকাতের সুরক্ষার্থে লাইসেন্স করা বন্দুক। খালেক ভদ্রভাবে বলল, জি স্যার। সাবকাত গম্ভীর গলায় বলল, ম্যামের গাড়িটা নিয়ে তুমি তার অফিসে যাবে। কিছু আনতে হবে স্যার। সাবকাত ভাবলেশীন গলায় বলল, না, গিয়ে আবার ফিরে আসবে। সাবা ভেবে পেল না একটা মানুষ শুধু শুধু কাউকে অফিসে গিয়ে আবার ফিরে আসতে বলবে কেন। তার থেকেও বড় কথা, এমন উদ্ভট নির্দেশ পেয়েও নির্বিকার খালেক নিশ্চয়ই সাবকাতের আজগবি কর্মকাণ্ডে আগেভাগেই অভ্যস্ত সে। সাবার বিভ্রান্ত দৃষ্টি উপেক্ষা করে সাবকাত খালেকের উদ্দেশ্যে বলল, গ্যারেজের ঘরে তোমার জন্য একটা পার্সেল আছে, ওখানে যা যা আছে সব পড়ে যাবে। খালেক ঘাড় কাত করে আচ্ছা বলে স্যার বলে বিদায় নিল। সাবকাত গাড়ি স্টার্ট দিতেই সাবা ভ্রুকুচকে বলল, একটা প্রশ্ন করব। কি? সাবা বিরক্ত গলায় বলল, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? থাকলে তো দোষের কিছু নেই, ডক্টর দেখান। সাবকাত শুকনো হাসি হেসে বলল, আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা তুমি। কোন ডক্টরের কাছে গেলে তোমাকে শুধরে দেবে বলো তো? কোনো মতে অরুণের বাড়ির ঠিকানা সাবকাত থেকে বলেই কানে এয়ারপোর্ট গুঁজল সাবা। এই লোকের আর একটা কথা কানে এলেও রাগে বিরক্তিতে পাগল হয়ে যাবে সে। ফেসবুক জুড়ে আলোচনার শীর্ষে রাজধানীর প্রভাবশালী চাঁদাবাজদের নাম, যারা অস্থায়ী হকারদের চাঁদার বিনিময়ে সাধারণ মানুষের ফুটপাত দখল করে রাখার অধিকার দিয়েছে। এই নামগুলো উঠে এসেছে সাবার রিপোর্টে। সাবার রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রভাবশালী কিছু মানুষের নাম রিপোর্টে উঠে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে চারিদিকে। জনতার চাপের সম্মুখীন হয়ে পুলিশ বাধ্য হয়েছে কয়েকজন চাঁদাবাজকে গ্রেপ্তার করতে। ঝড় তবুও শান্ত হচ্ছে না। সবার রিপোর্ট প্রচারের পর থেকে মানুষ নিজের অধিকার নিয়ে সচেতন হয়েছে। আগে ফুটপাত দখল করে রাখা হকারদের দাপটে এক পাশ ঘেঁষে ফুটপাত দিয়ে হাঁটা পথচারীরাও এখন নেমেছে আন্দোলনে। রিপোর্টটা করার সময় একবার সামান্য খারাপ লাগা কাজ করেছিল সবার মাঝে। যারা ফুটপাত দখল করে রাখে তারা নিতান্তই দরিদ্র শ্রেণীর মানুষ। তার রিপোর্ট প্রচারের পর তাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তবুও খারাপ লাগাকে প্রাধান্য দিয়ে রিপোর্ট করতে পিছুপা হয়নি সাবা। ব্যবসায়ীদের জন্য মার্কেট আছে, ফুটপাত তো কারো ব্যবসা করার জায়গা হতে পারে না। গাড়ি থামলো অরুণের বাড়ির সামনে। সাবা কান থেকে এয়ারপোর্ট খুলে সেটা কেসে রাখলো। কেসটা পুনরায় ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখতে রাখতে ব্যস্ততা মাখা গলায় বলল, মাকে বলে দেবেন আমি আজ রাতে এখানেই থাকবো। সাবকাত ভ্রু কুঁচকে অবাক গলায় বলল, মানে? সাবা শীতল গলায় বলল, মানে বুঝতে না পারার তো কিছু হয়নি। এখানে থাকবে কোন দুঃখে? অরুণের বাবা মা একদিনের জন্যে ঢাকার বাইরে গেছে, তাই আমি আজ ওর সঙ্গে থাকবো। মেয়েটা একা একা থাকবে নাকি? সাবকাত রীতিমতো আক্ষেপের সুরে বলল, এই মেয়েটার বাবা মায়ের তো দেখি কোনোই কমন সেন্স নেই। প্রথমে মেয়ের ছেলেদের মতো একটা নাম রাখলো, এখন আবার তাকে ফেলে ঢাকার বাইরেও চলে গেছে। সাবা কঠিন দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল সাবকাতের দিকে। তার কঠিন দৃষ্টি উপেক্ষা করে
সাবকাত বলল, তুমি রাতে বাড়ির বাইরে থাকতে পারবে না সাবা। সাবা জোর গলায় বলল, আপনি বললেই হলো, আমি এখানেই থাকব। দরকার হলে তোমার বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব, কিন্তু বাইরে থাকতে পারবে না। সাবা হুমকির সুরে বলল, এই শুনুন, খবরদার আমাকে কন্ট্রোল করবেন না, আপনার কথা মতো আমি চলবো না। সাবকাত তার হুমকি গায়ে না মেখে বলল, রাতে খালেক তোমাকে পিক করতে আসবে, মনে থাকে যেন। স্কুল জীবনের কত শত বন্ধু যে আজ হারিয়ে গেছে, বেশিরভাগের সাথে আর যোগাযোগ নেই সবার। স্কুল পেরিয়ে যাবার পরে প্রতি বছর নিয়ম করে কাছের বান্ধবীদের সঙ্গে রিউনিয়নের আয়োজন করতে একরাশ উচ্ছ্বাস নিয়ে এখন সেই ইচ্ছা বা ধৈর্য দুটোই হারিয়ে গেছে তার মধ্যে থেকে। ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে যাওয়া মানুষেরা কেবল বেঁচে থাকার জন্যই বাঁচে। আনন্দ সেই জীবনে এক প্রকার বিলাসিতা। সবাইকে সাবা ছাড়তে পারলেও ছাড়তে পারেনি এই অরুন্ধতিকে, কিংবা বলা যায় অরুণ তাকে ছাড়তে দেয়নি। সেই ক্লাস 3 থেকে একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ তারা। সাবা যেখানে যাবে তার অরুণও সেখানেই যাবে। অরুণ আলপনা প্রতিযোগিতায় অংশ নিলে সাবা আলপনা দিতে পারুক কিংবা নাই পারুক, সেও অংশ নেবে। ক্যান্টিন থেকে দুজনে কখনো 2 প্লেট ফুচকা কেনেনি, একটা প্লেটেই ভাগাভাগি করে খেয়েছে আজীবন। সেজন্যেই হয়তো তাদের ভালোবাসাটা একটু বেশি। তাদেরকে দেখলে অন্য অন্য মেয়েরা বলতো, তোমরা কি বোন নাকি? সাবা আর অরুণ হেসে বলতো, হ্যাঁ আমরা বোন। অরুণ তার 3 বোনদের মধ্যে সব থেকে ছোট, বাকি দুজনের বিয়ে হয়ে গেছে। এ বাড়িতে সে বাবা মায়ের সঙ্গে থাকে। বিয়ে যে তার হয়নি তা নয়, বিয়ে তারও হয়েছিল, হয়নি সংসার করার যোগ্যতা। জীবনে বহু ঝাড়ঝাপটা সহ্য করেছে মেয়েটা, পালিয়ে বিয়ে করেছিল ভালোবাসার মানুষকে। বিয়ের কয়েক মাসের মাথায় ভালোবাসার মানুষ হঠাৎ হয়ে গেল বহু দূরের বাসিন্দা। তাকে চেনা যায় না, আগের মতো বোঝা যায় না, অদৃশ্য চাদরে যেন আড়াল করে রাখে নিজেকে। একদিন অরুণ জানতে পারল তার ভালোবাসার মানুষ আরেকটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছে, ঠিক যেভাবে কথা দিয়েছিল তাকে। ঠিক সেদিনই নিজের হাতে গোছানো সংসারটা ফেলে রেখে ফিরে আসে বাবা মায়ের কাছে। তার বাবা মা বিয়েটা একেবারেই মেনে নেননি, তাই খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি তার ফিরে আসাও। তবুও নিজের মেয়েকে তো আর ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। অরুণের ডিভোর্স প্রক্রিয়াধীন, কয়েক মাসের মধ্যেই হয়তো কার্যকর হয়ে যাবে। আর কারো সঙ্গে জীবনটা না জড়ানোর প্রতিজ্ঞায় বদ্ধ পরিকর্ষে নামকরা একটা কলেজের বাংলা বিভাগে সহ অধ্যাপক অরুণ, তার ধ্যান জ্ঞান সবই এখন কলেজের ছেলে মেয়েরা। অরুণ দরজা খুলে দিতেই দেখতে পেল তার বান্ধবীর লাগে লাল হয়ে থাকা মুখটা। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল অরুণ। এত লক্ষ্মী একটা মেয়ে রাতারাতি কেমন বদরাগী হয়ে গেল, আর সেই রাগের সামাল এখন তাতেই দিতে হয়। অরুণ পরিস্থিতি হালকা করার জন্যে হাসি মুখে বলল, কিরে সাবা, এত দেরি করলি কেন? সেই কখন থেকে রান্না বান্না করে বসে আছি। উত্তরে সাবা কিছুই বলল না। কুঞ্চিত ভ্রু নিয়ে লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করলো ঘরের ভেতরে। দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকতে তাকাতেই অরুণ দেখলো বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়েছে সাবা। একটা হাত কপালের ওপর দিয়ে চোখের ওপর রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সম্ভবত। অরুণ এগিয়ে গিয়ে সাবার পাশে বসতে বসতে মিষ্টি গলায় বলল, অনেক গরম না রে বাইরে? ঘেমে টেমে কি অবস্থা তোর? যা ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের স্যান্ডউইচ বানিয়ে রেখেছি।
স্যান্ডউইচ সবার মধ্যকার উত্তপ্ত আবহাওয়াকে শান্ত করতে ব্যর্থ হলো। সাবা কঠিন গলায় বলল, অরুণ শোন, অনেক জরুরি একটা কথা আছে। অরুণ অবাক গলায় বলল, কি কথা? সবার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আঙ্কেলের তো অনেক চেনা জানা উকিল, ঢাকায় ফিরলে তাকে ভালো লয়ারের খোঁজ দিতে বলবি। ক্রিমিনাল লয়ার? অরুণ দ্বিগুণ বিস্ময় নিয়ে বলল, ক্রিমিনাল লয়ার দিয়ে কি করবে, কি হবে? আজ যদি আমি একটা খুন করে বসি, তাহলে কাল লয়ারের দরকার হবে না। এই দাঁড়া দাঁড়া, কাকে খুন করবি তুই? সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার জীবনে একটাই মানুষ আছে যাকে আমি খুন করতে পারি। অরুণ শুকনো ঢোক গিলে বলল, সাবকাত ভাইয়া। সাবা রেগে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ভাইয়া ডাকবি না তো, খবরদার ভাইয়া ডাকবি না। ওই বদলোক তোর কোন মায়ের পেটের ভাই যে ভাইয়া ডাকতে হবে? অরুন্ধতী সাবাকে শান্ত করার উদ্দেশ্যে নিজেই শান্ত স্বরে বলল, আচ্ছা বাবা, ডাকলাম না। কি হয়েছে বলবি তো? সাবা উঠে গিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল, জগ থেকে গ্লাসে পানি ঢেলে এক চুমুকে খেয়ে ফেললো পুরোটা। আবারও সোফার কাছে ফিরে এসে শান্ত ভঙ্গিতে সব ঘটনা খুলে বলল তার প্রিয় বান্ধবীকে। সাবকাতেকের তাকে সর্বক্ষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার ফোন ট্র্যাক করা, আজ তাকে এ বাড়িতে থাকতে নিষেধ করা। সব কিছু শুনে অরুণ চুপ করে রইল কয়েক মুহূর্তের জন্য। কিছুক্ষণ বাদে নীরবতা ভঙ্গ করে বলল, সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি? দেখ সাবকাত ভাই, ভাইয়া বলার আগেই আবার অগ্নিদৃষ্টিতে দমে গেল অরুণ। তৎক্ষণাৎ নিজেকে শুধরে নিয়ে বলল, আলম, সাবকাত আলম, উনি দেশের এত বড় একজন বিজনেসম্যান, এত বড় বিজনেস তার, এমন একটা মানুষের তো দম ফেলার সময় থাকার কথা না। সে হঠাৎ তোর পেছনে পড়লে কেন? সাবা তাচ্ছিল্যের স্বরে বলল, আমাকে একটু শান্তিতে দেখতে কারো ভালো লাগে নাকি? অরুণ সন্দেহের স্বরে বলল, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে সাবা। সাবা কৌতূহল নিয়ে বলল, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সে তোকে ভালোবেসে ফেলেছে। সাবা বিস্ময়ে চোখে মুখে বিকৃত করে বলল, ফালতু কথা বলিস না তো অরুণ, ওই লোক নাকি আমাকে ভালোবাসে? ভালোবাসা শব্দে সাবার বিরক্তি দেখে অরুণ অবাক গলায় বলল, বাসতেই পারে, গোপনে ভালোবাসলে তুই তো আর জানতে পারবি না। সাবার কঠোর স্বরে বলল, না বাসে না, ভালোবাসা মানুষের চোখে দেখা যায়, ওই লোকের চোখে আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু ডমিনেন্স। অরুণ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল, নিজের স্বামীর চোখে ভালোবাসা দেখতে পাস না, কিন্তু ওই ঘাটের মরা ফাহিমের চোখে ভালোবাসা দেখেছিলি। সাবা আহত গলায় বলল, পুরনো কথা মনে করিয়ে খোঁটা দিচ্ছিস? অরুণ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ দিচ্ছি, হাজারবার বলেছিলাম ওই ছেলেটা একটা অকর্মার ঠিকই, তখন তো ভালো মানুষের ভালো কথা কানে তুলিসনি। আচ্ছা, ফাহিমের কথা হঠাৎ উঠছে কেন? আমি কোন টপিকে কথা বলছি আর তুই কোন টপিকে চলে যাচ্ছিস? সরি, সাবা গোমরা মুখে বলল, আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম ডিভোর্সের ব্যবস্থা করাতে, তারা উল্টো বলল, মানিয়ে নে, একটা বিয়ে হয়ে গেলেই তা ভেঙে ফেলা যায় না, অসহ্যকর। কয়েক মুহূর্ত চুপ করে থেকে অরুণ নরম সুরে বলল, তুই সত্যিই ডিভোর্স নিতে চাস সাবা? সাবা দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই। অরুণ সরল গলায় বলল, ভাইয়া না হয় একটু বেশি পজিটিভ। অরুণকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবা বলল, এটাকে পজিটিভনেস বলে না অরুণ, এটাকে বলে ডমিনেন্স। তুই তো আমাকে চিনিস, বরাবরই আমি স্বাধীন চেতা। ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি কোনো কিছুতে আমাকে বাধা দেয়নি, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি সারা জীবন। অথচ এখন নাকি এই লোকের কথায় উঠতে হবে, এই লোকের কথায় বসতে হবে।
কারো হুকুম মেনে চলতে আমি পারবো না। তাকে সহ্য করা যায়, চেষ্টা কি কম করেছি? অরুণ শুকনো গলায় বলল, হ্যাঁ করেছিস। অরুণের কথায় অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো সাবা। কিছু মনে করিস না সাবা, সাবকাত ভাইয়াকে সহ্য করার চেষ্টাই কখনো করিসনি তুই। বিয়ের শুরু থেকে ধরেই নিয়েছিস ওই মানুষটা খারাপ, তাকে সত্যিই সহ্যই করা যাবে না, তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা যাবে না। সাবা নিজেকেই প্রশ্ন করলো মনে মনে, আসলেই তো সে কি কখনো এই বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করেছে? করেনি। বাবা মায়ের জোড়াজড়িতে বাধ্য হয়ে করা বিয়েটাকে কখনো সত্যি মনেই করেনি সাবা। অরুণ আবারও বলল, তুই তো এখনো মানুষটাকে ভালো করে চিনিস না, কিংবা বলা উচিত চেনার চেষ্টা করিসনি। বাবা মা যা করে আমাদের ভালোর জন্যই করেন, হয়তো এই মানুষটাই তোর জন্য পারফেক্ট। আঙ্কেল আন্টি সেটা বুঝতে পেরেই বিয়েটা দিয়েছে তোদের। সাবা চুপ করে রইল। সাবার হাতের ওপরের কোমল স্পর্শে একটা হাত রেখে অরুণ বলল, আমার মতো ভুল করিস না সাবা। বাবা মায়ের পছন্দের ওপর ভরসা নেই বলে নিজের পছন্দ করে বিয়ে করলাম, কি পেলাম দেখলি তো। আঙ্কেল আন্টি যার সঙ্গে জীবনটা বেঁধে দিয়েছে তার সঙ্গেই জড়িয়ে থাক, সেই বাঁধনটা ভেঙে ফেলার চেষ্টা করিস না। সাবা কোমল গলায় বলল, যোগাযোগ আছে শঙ্খদার সাথে। অরুণ হেসে ফেলে বলল, ও তোর কোন জন্মের দাদা রে? এবার সাবাও খানিক হেসে ফেলল, মনে মনে চমকে উঠলেও তা প্রকাশ করল না অরুণ। কতদিন পর সে হাসতে দেখলো মেয়েটাকে। সাবার হাসিটা অদ্ভুত সুন্দর, আসলে শুধু ঠোঁটে হাসে না, তার হেসে ওঠে চোখ দুটো, দুটো গালে বিচিত্র এক উজ্জ্বলতা এসে ভর করে। মুহূর্তেই হাসি থামিয়ে সাবা বলল, বল না, যোগাযোগ আছে। অরুণ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার তরফ থেকে নেই। প্রতিদিন নতুন নতুন নম্বর থেকে ফোন করে, আর আমি এক একটা নম্বর ব্লক করি। সেদিন তো বাসায় চলে এসেছিল। সাবা বিস্মিত গলায় বলল, দেখা করেছিস? আমার মাথায় গন্ডগোল আছে। মা যে কি মনে করে ওকে, বাসায় ঢুকিয়েছিল কে জানে। আমি তো ঘর থেকেই বের হইনি। ঘন্টাখানেক অপেক্ষা করে চলে গেছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। এই দুটো মানুষকে খুব কাছ থেকে দেখেছে সে, প্রেমে পড়তে দেখেছে, ভালোবেসে জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে দেখেছে। সেই ভালোবাসায় জ্বলে পড়েই আবার আলাদা হয়ে যেতে দেখেছে। ভালোবাসা সত্যি বড় অদ্ভুত। এই বস্তু জীবনে আসেই একটা মানুষের চিরতরে নিঃস্ব করে দেওয়ার জন্য। তাই তো সাবা কাউকে ভালোবাসবে না বলে সে নিজের কাছে নিজেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। স্যান্ডউইচ খেতে খেতে দুই বান্ধবী গল্প করলো আর কিছুক্ষণ। অরুণ এরপর চলে গেল রান্না করতে। সাবার পছন্দের খিচুড়ি আর মুরগি ভুনা রান্না করলো যত্ন নিয়ে। সাবা রান্নাঘরে তার পাশে দাঁড়িয়ে রেসিপি পড়ে শোনাচ্ছে, আর অরুণ তা শুনে শুনে রান্না করছে। সব রান্না শেষে অরুণ প্লেটে সুন্দর করে সাজিয়ে এক এক করে এনে রাখছে ডাইনিং টেবিলের ওপরে। এদিকে রান্না করতে করতে যা যা সে এলোমেলো করেছে তা গুছিয়ে রাখতে ব্যস্ত সাবা। অরুণ একটা প্লেট টেবিলে রেখে রান্নাঘরে আবারও ফিরে যাবে। হঠাৎই তার চোখ পড়ল বসার ঘরের দেয়ালে ঝুলন্ত টিভির ওপরে। অরুণ নিজেই বাংলার বাতাস ছেড়ে রেখেছিল মিউট করে। এমনটা সে সাবার রিপোর্ট দেখার ভয়ে প্রায় করে, তবে এবার তার রিপোর্ট দেখে চোখে পড়ল না। যার সে দেখল তা অন্তরাত্মা প্রকম্পিত করে তোলার জন্য যথেষ্ট। অরুণ উঁচু গলায় ভীতু ভঙ্গিতে ডাকল, সাবা, সাবা। সাবা রান্নাঘর থেকেই ক্ষীণ বিরক্তি নিয়ে বলল, কিরে বাবা? অরুণ সতর্ক কণ্ঠে বলল, তাড়াতাড়ি আয় এখানে। সাবা ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, কি হলো আবার? সাবা হয়তো
আরও কিছু বলতে যাচ্ছিল, তবে তৎক্ষণাৎ তোর চোখ দুটো চলে গেল টিভির দিকে। সাবার গা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল, চোখ মুখ হয়ে উঠল রক্তশূন্য। চমকে অভিভূত হয়ে ভাষা হারিয়ে ফেলেছে সে কিছু বলার। অরুণ দ্রুত তার সঙ্গে রিমোটটা তুলে ভলিউম অন করে দিল। বাংলা মোটর থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউজটা। সেখানে থেমে আছে একটা গাড়ি, গাড়ির চারপাশে উৎসুক জনতার ভিড়। পুলিশ সেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ক্যামেরাম্যান উৎসুক জনতাকে ঠেলে গাড়ির একটু কাছাকাছি যেতেই স্ক্রিনে ভেসে উঠল গাড়িটার বিধ্বস্ততা, চতুর্দিকে গুলির চিহ্ন, বুলেট প্রুফ কাঁচগুলোতেও একইভাবে গুলির চিহ্ন। গুলিতে দুমড়ে মুচড়ে গেছে গাড়ির দরজাগুলো। তার থেকেও আশ্চর্যকর বিষয় হলো গাড়িটা সাবার। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সাবা, প্রতিবারই ব্যর্থ হচ্ছে। অশান্ত হৃদয়টা ধড়ফড় করেই চলছে অবিরাম। এই গাড়িতে করেই তো আজ তার অফিসে যাওয়ার কথা ছিল। কেউ তার হামলা করার চেষ্টা করছে সাবার ওপরে। সাবা খুব ভালোভাবেই বুঝতে পারছে এটা কার কাজ। যে প্রভাবশালী নেতাদের নাম উল্লেখ করে সে রিপোর্ট করেছিল, তারাও হামলা করিয়েছে তার উপর। রিপোর্টার এবার ক্যামেরারা তাক করলো শাবকাতের বডিগার্ড খালেকের দিকে। তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। ওই সব বই তাহলে শাবকাত পড়ে নিতে বলেছিল তাকে। শাবকাত তার জানতো হামলা হতে যাচ্ছে তাদের সাবার উপরে। সে কারণেই জোর করে তাকে নিজের সঙ্গে করে নিয়ে বের হয়েছিল। সাবার মাথা ভন ভন করছে, একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে অশান্ত হয়ে উঠছে মস্তিষ্ক। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।